সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শ্রী শ্রী ঠাকুরের কথা। সেদিনটি ছিল শনিবার, শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা ওই তখন মোটামুটি 4টে বাজবে। এরকম সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়ে ঠিকা গাড়ি করে বাদুরবাগানের দিকে আসছেন। সঙ্গে রয়েছেন ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি যাবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকেই বিদ্যাসাগর মহাশয়ের কথা শুনে আসছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকতে থাকতে তাঁর পাণ্ডিত্য ও দয়ার কথা শুনেছিলেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনে তাকে বলেছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে, আমার দেখার বড় স্বাদ। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলেছিলেন। বিদ্যাসাগর আনন্দিত হয়ে তাকে একদিন শনিবারে 4টের সময় সঙ্গে করে আনতে বললেন। একবার মাত্র জিজ্ঞাসা করলেন, কীরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলেছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতোও পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন। সেই ঘরে তক্তাপোশ পাতা আছে, তার ওপর বিছানা, মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশি তারই চিন্তা করেন। এবার গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে ছাড়িয়ে গিয়েছে। পোল পার হয়ে শ্যামবাজার হয়ে ক্রমে আর্মহার্স্ট স্ট্রিটে এসেছে। ভক্তেরা বলছেন এইবার বাদুরবাগানের কাছে এসেছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করতে করতে আসছেন। আর্মহার্স্ট স্ট্রিটে এসে হঠাৎ তার ভাবান্তর হলো, যেন ঈশ্বরাবেশ হবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির গাছে দিয়ে আসছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেননি, তাড়াতাড়ি বলছেন, এইটি রামমোহন রায়ের বাড়ি। ঠাকুর বিরক্ত হইলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হচ্ছেন। বিদ্যাসাগরের বাড়ির সম্মুখে গাড়ি দাঁড়ালো। গৃহটি দোতলা, ইংরেজদের পছন্দের। জায়গার মাঝখানে বাড়ি, চারদিকে প্রাচীর তোলা। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও গৃহতল, যে দোতলা যে বাড়ি, তার মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে ফুলের গাছ লাগানো। পশ্চিম দিকের নিচের ঘর থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। ওপরে বিদ্যাসাগর মহাশয় থাকেন। সিঁড়ি দিয়ে উঠেই উত্তর দিকে একটি ঘর, তার পূর্ব দিকে হলঘর। হলের আবার দক্ষিণ পূর্ব দিকে বিদ্যাসাগর মহাশয় শয়ন করেন। মানে বুঝতেই পারছেন, তার শোয়ার ঘর, অর্থাৎ আমাদেরও যেমন হয় বেডরুম আলাদা, বসার ঘর আলাদা, ঠিক তেমনভাবেই কিন্তু তখনকার দিনেও ছিল ওনার, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের। ঠিক দক্ষিণে আরেকটি ঘর আছে। সেই ঘরটি অনেক দামি দামি বই দিয়ে পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো বইয়ের সেলফ রয়েছে, যাতে সুন্দর করে বাঁধানো বইগুলো সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর মহাশয় যখন বসে কাজ করেন তখন সেখানে তিনি পশ্চিমাস্য হয়ে বসেন, মানে পশ্চিমের দিকে মুখ করে উনি বসেন। যারা দেখাশোনা করতে আসেন তারাও টেবিলের চারদিক দিয়ে চেয়ারে বসেন। টেবিলের ওপর লেখার সমস্ত সামগ্রী রয়েছে, যেমন কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলো চিঠিপত্র, বাঁধানো হিসেবপত্রের খাতা, 2-4খানি বিদ্যাসাগর মহাশয়ের পাঠ্যপুস্তকও আছে। সেগুলো সবই সেখানে গেলে দেখতে পাওয়া যায়। ওই কাঠের চেয়ারের ঠিক দক্ষিণ দিকে যে কামরাটি রয়েছে তাতে কিন্তু খাট বিছানা রয়েছে, সেখানে তিনি শয়ন করেন। টেবিলের ওপর যে চিঠিগুলো চাপা রাখা রয়েছে তাতে কি লেখা আছে? কোনো বিধবা মহিলা হয়তো লিখেছে যে তার অপগণ্ড শিশু অনাথ, দেখবার কেউ নেই, আপনাকে দেখিতে হইবে। কেউ লিখেছেন, আপনি খরমাতার চলিয়া গিয়াছেন,
তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই না, বড় কষ্ট হয়েছে। কোনো গরিব মানুষ লিখেছে, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নেই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করে দিতে হবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেহ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিশির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দেবেন। নিশ্চয়ই সবারই বোধগম্য হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয়কে কত রকম দায়িত্ব তার মাথায় ন্যস্ত ছিল, কত রকম দায়িত্ব তাকে নিতে হয়েছে। এক একটা বিষয় এক এক রকম, আর প্রত্যেকটি কিন্তু গুরুতর বিষয়, কোনোটাই ফেলনা নয়। আচ্ছা, এবার ঠাকুরের প্রসঙ্গে আসি। শ্রী ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন, মানে গাড়ি থেকে নামলেন। মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। উঠোনে ফুল গাছ, তার মধ্য দিয়ে আস্তে আস্তে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড় আর আঁচলটি কাঁধে ফেলা, এইভাবে তিনি গিয়েছিলেন, এই ড্রেসেই আর কি উনি গিয়েছিলেন। পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবারও দরকার নেই। বালককে বুঝালে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও ঠিক তেমনই নিশ্চিন্ত হলেন। এবার সিঁড়ি দিয়ে উঠে একেবারে প্রথম যে ঘরটি, ওঠার সময় ঠিক সেটি উত্তর দিকে পড়ত, সেই উত্তর দিকের ঘরটি রয়েছে। ঠাকুর ভক্তগণ সাথে নিয়েই প্রবেশ করছেন। বিদ্যাসাগর কামরার উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ হয়ে বসে আছেন। তার সামনে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, যেমন আগেই বলেছিলাম। টেবিলের পূব দিকে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ রয়েছে। টেবিলের দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে কয়েকটি চেয়ার রয়েছে। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এতটাই সুন্দরভাবে পরপর বর্ণনা করা হয়েছে, যাদের খুব কল্পনা শক্তি, তারা চোখ বন্ধ করলে আমার এই কথাটি শুনলেই কল্পনা করতে পারবেন যে ঠাকুর ঠিক কীভাবে দাঁড়িয়েছিলেন, বিদ্যাসাগর মহাশয় ঠিক কীভাবে বসেছিলেন। কারণ এর পরের লাইনটি দেখুন, ঠাকুর যখন প্রবেশ করার পরে তার পশ্চিম দিকে যে বসার টেবিলটি, তার পূর্ব দিকে উনি দাঁড়িয়েছেন। ঠাকুরের পশ্চিম দিকে টেবিল, অটোমেটিক ঠাকুর পূর্ব দিকে দাঁড়িয়েছেন। তার বাঁ হাত টেবিলের ওপরে রাখা, তার ঠিক পেছন দিকে একটি বেঞ্চ। ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে একেবারে পূর্ব পরিচিতের মতো এক দৃষ্টিতে দেখছেন এবং ভাবে হাসছেন। বিদ্যাসাগর মহাশয়ের বয়স হবে আন্দাজ 62 কি 63 বছর। ঠাকুর শ্রী রামকৃষ্ণর থেকে 16 থেকে 17 বছরের বড় হবেন। তার পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চারপাশে উড়িষ্যাবাসীর মতো কামানো। আর তিনি যখন কথা বলছিলেন, তার দাঁতগুলো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল, দাঁতগুলি সমস্ত বাঁধানো ছিল। মাথাটি খুব বড়, উন্নত ললাট, মানে কপালটাও অনেকটা চওড়া, একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ, তাই গলায় উপবীত, মানে উনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই গলায় তার পৈতে। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্যি সত্যি কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছে ছিল যে পড়াশুনো করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়ত, বিদ্যাসাগর মহাশয়ের গুণ ছিল যে দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে নিজে কয়েক বছর ধরে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। শেষে শরীর যখন ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, অনেক দিন পরে আবার তা খাওয়া ধরেছিলেন। গাড়িতে উনি চড়তেন না, ঘোড়া নিজের কষ্ট বলতে পারে না সেই ভেবে। একদিন দেখলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে, কাছে ঝাঁকাটা পড়ে আছে, দেখে নিজে কোলে করে তাকে বাড়িতে আনলেন ও সেবা করতে লাগলেন। তৃতীয়ত, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের কাজ ছাড়িয়ে দিয়েছিলেন। চতুর্থত হচ্ছে লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসতেন। তার মেয়ের বিয়ের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় উনি নিজে নিয়ে উপস্থিত হয়েছিলেন। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল।
মা বলেছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে মানে তার ভাইয়ের বিয়েতে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলকাতা থেকে হেঁটে গেলেন। পথে দামোদর নদী, নৌকো নেই, সাঁতার দিয়ে পার হয়ে গেলেন। সেই ভিজে কাপড়ে বিয়ের রাত্রেই বীর সিংহতে তিনি মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। বললেন, মা এসেছি। এরপরে বিদ্যাসাগর মহাশয়ের পুজো ও তারপরে রামকৃষ্ণদেবের সাথে যে সম্ভাষণ ছিল তা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়। পরবর্তী দিনে আবার সকাল 6টায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।